111 জন কর্মী একসাথে বেরিয়ে গেলেন। তারপর 26 জন শীর্ষ নেতা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা ছুড়ে দিলেন। 8 জন সাংসদ ফিরে যেতে চাইছেন নিজেদের পুরনো দলে। আর দিল্লিতে বেকার যুবকদের বলা হচ্ছে পাংচার মেরামতকারী। এটা কোনো বিরোধী দলের গল্প নয়, এটা সেই দলের গল্প যে দল নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বলে দাবি করে। কি হচ্ছে ভেতরে ভেতরে? কেন হঠাৎ এই ভূমিকম্প? পুরোটা জানলে আপনার ধারণাই বদলে যাবে। ছত্তিশগড় মধ্য ভারতের এই রাজ্যটিকে অনেকে চেনেন আদিবাসী সংস্কৃতি, খনিজ সম্পদ আর নকশাল সমস্যার জন্য। কিন্তু এই মুহূর্তে ছত্তিশগড় খবরে এসেছে সম্পূর্ণ অন্য একটা কারণে। আর সেই কারণটা ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ডোগরগড় ছোট্ট একটা শহর। এখানকার বিজেপি সংগঠনে যা ঘটেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে একেবারেই নজিরবিহীন। প্রথমে 111 জন তৃণমূল স্তরের কর্মী, যারা মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে দলের পতাকা বহন করতেন, বুথে বুথে দাঁড়িয়ে ভোট আনতেন, তারা একযোগে দলের পদ ত্যাগ করলেন। 111 জন একসাথে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। কিন্তু গল্পটা এখানেই শেষ হলে হয়তো অনেকে ভাবতেন ছোটখাটো অসন্তোষ সামলে নেওয়া যাবে। কিন্তু যেটা পরে ঘটলো সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কর্মীদের পদত্যাগের ঠিক পরপরই 26 জন শীর্ষস্থানীয় নেতা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। প্রাথমিক সদস্য পদ মানে বুঝুন, এরা শুধু পদ ছাড়েননি, এরা দলের সাথেই সম্পর্কের সুতো কেটে দিয়েছেন। যুব মোর্চার সাবেক মণ্ডল সভাপতি, মহিলা মোর্চার সাবেক সভানেত্রী, সংখ্যালঘু মোর্চার জেলা সম্পাদক, এরা কেউ সাধারণ কর্মী ছিলেন না। এরা সেই মানুষ যাদের কাঁধে ভর করে এই দল এই অঞ্চলে দাঁড়িয়েছিল। ডোগরগড়ের বিজেপি জেলা সভাপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েছে, স্বাক্ষর সমেত, লিখিত অভিযোগ সহ। কিন্তু ঠিক কি লেখা আছে সেই পদত্যাগপত্রে? এটাই আসল মোচড়। পদত্যাগপত্রে যা লেখা আছে তা পড়লে যে কোনো রাজনৈতিক বিশ্লেষকের চোখ কপালে উঠবে। অভিযোগ একটা দুটো নয়, একটা গোটা ব্যবস্থার বিরুদ্ধে। চরম স্বজন পোষণ, গোষ্ঠীবাজি, উপদলীয় কোন্দল, আর সবচেয়ে বড় অভিযোগ, গুটি কয়েক সুবিধাভোগী নেতার একক সিদ্ধান্তে পুরো সংগঠন চলছে। আর যারা বছরের পর বছর মাঠে ঘাম ঝরিয়েছেন তাদের কোনো মূল্য নেই। শহরের মণ্ডল সভাপতির নাম সরাসরি উঠে এসেছে অভিযোগে। বলা হচ্ছে তার খেয়াল খুশি মতো সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর যারা প্রতিবাদ করছেন তাদের অপমান করা হচ্ছে। এখন একটু থামুন, এই অভিযোগগুলো কি আপনার কানে নতুন লাগছে? একটু ভেবে দেখুন, এই একই অভিযোগ তো গত কয়েক বছরে ভারতের নানা রাজ্য থেকে বারবার উঠে এসেছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, প্রতিটি রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষের খবর এসেছে। কিন্তু এবারের ঘটনা আলাদা, কারণ এবার কেউ চুপচাপ সহ্য করেনি, এবার লিখিত ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছে। আর সেটাই সবচেয়ে বিপজ্জনক সংকেত। ছত্তিশগড়ের এই ঘটনাকে যদি বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ একই সময়ে জাতীয় স্তরে আরো কিছু ঘটনা ঘটেছে, যেগুলো একটার সাথে আরেকটা জুড়ে দিলে একটা ভয়ঙ্কর প্যাটার্ন তৈরি হয়। প্রথমত, ঘর ওয়াপসির উল্টো যাত্রা। বিজেপি গত কয়েক বছরে বিভিন্ন বিরোধী দল থেকে সাংসদ বিধায়ক ভাঙিয়ে নিজের দলে এনেছে। কাউকে প্রলোভনে, কাউকে চাপে, কাউকে ইডি সিবিআই এ ভয় দেখিয়ে। সেই কৌশল একটা সময় পর্যন্ত কাজ করেছে। কিন্তু এখন সেই একই মানুষগুলো ফিরে যেতে চাইছেন। খবর আসছে অন্তত 8 জন সাংসদ এবং 5 জন বিধায়ক নিজেদের আগের দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এনডিএ জোটের গুরুত্বপূর্ণ বৈঠকেও এদের কয়েকজন অনুপস্থিত থাকছেন। এটা কি বলছে? এটা বলছে জোর করে যে ঘর বানানো হয় সেই ঘরে মানুষ বেশি দিন থাকে না। যে দল অন্যের ঘর ভেঙে নিজের ঘর বড় করে সে নিজের ঘরের দেয়ালও দুর্বল করে ফেলে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো ঘটনাটা এখনো বাকি। দিল্লি, যন্তর মন্তর, ভারতের গণতান্ত্রিক প্রতিবাদের প্রতীকী স্থান। এখানে হাজার হাজার বেকার যুবক জড়ো হয়েছিলেন শিক্ষা আর কর্মসংস্থানের দাবিতে। শান্তিপূর্ণ প্রতিবাদ, কোনো ভাঙচুর নেই, কোনো হিংসা নেই, শুধু একটাই চাওয়া, আমরা পড়াশোনা করেছি, আমাদের চাকরি দিন। এই সরল ন্যায্য দাবির মুখে বিজেপির এক জাতীয় নেতা কি বললেন জানেন? তিনি এই শিক্ষিত যোগ্য তরুণদের পাংচার সারানোর দোকানদারদের ছেলে বলে অবমাননা করলেন। একটু ভাবুন, যে দেশে কোটি কোটি মানুষ শ্রমজীবী সে দেশে পাংচার সারানো মানুষটিও সম্মানের সাথে তার পরিবার চালান। এই দেশের একজন জনপ্রতিনিধি শ্রমজীবী মানুষের পোশাকে গালি হিসেবে ব্যবহার করছেন। এটা কি গণতন্ত্র? এটা কি সেই সবকা সাথ সবকা বিকাশ এর স্লোগানের সাথে মেলে?
আর এখানেই বিজেপির আসল সংকট লুকিয়ে আছে। দলটি ক্ষমতার মসনদে বসে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে যে নিজের দলের কর্মীদের কথা শুনতে ভুলে গেছে, সাধারণ মানুষের কষ্ট বুঝতে ভুলে গেছে, আর তরুণ প্রজন্মের স্বপ্নকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে। ভারতীয় রাজনীতিতে বিজেপিকে সবসময় একটা কথা বলতে শোনা যেত, আমরা ক্যাডার ভিত্তিক দল, আমাদের সংগঠন লোহার মতো শক্ত। এই দম্ভটা ছিল বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি। কংগ্রেস যেখানে পরিবারতন্ত্রের অভিযোগে জর্জরিত, আঞ্চলিক দলগুলো যেখানে ব্যক্তিকেন্দ্রিক, সেখানে বিজেপি নিজেকে আলাদা করে দেখাতে পারত এই সাংগঠনিক শক্তির জোরে। কিন্তু ছত্তিশগড়ের ঘটনা প্রমাণ করে দিল সেই লোহার দেয়াল আসলে বাইরে থেকে লোহা, ভেতরে মরচে ধরা। যে ক্যাডার ব্যবস্থার গর্ব করা হতো, সেই ক্যাডাররাই আজ রাস্তায় নেমে বলছেন, আমাদের কথা কেউ শোনে না, আমাদের অপমান করা হয়, আমাদের ত্যাগের কোনো মূল্য নেই। ভারতীয় রাজনীতিতে একটা প্রবাদ আছে, দল ভাঙে ওপর থেকে কিন্তু দল শেষ হয় নিচ থেকে। যখন তৃণমূল স্তরের কর্মী চলে যায়, তখন নেতারা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারেন, কিন্তু বুথে ভোট আনার মতো কেউ থাকে না, পোস্টার লাগানোর কেউ থাকে না, দরজায় দরজায় গিয়ে সরকারের কাজের কথা বলার কেউ থাকে না। আর ঠিক এটাই এখন ছত্তিশগড়ে ঘটছে। মাটির সংযোগ ছিন্ন হচ্ছে, আর মাটির সাথে সংযোগ যে দলের থাকে না, সে দল যতই টাকা ঢালুক, যতই মিডিয়া কন্ট্রোল করুক, একটা সময় হোঁচট খায়। ভারতীয় রাজনীতির ইতিহাসে এমন অভ্যন্তরীণ ভাঙনের নজির কম নয়। কংগ্রেস, যে দল একসময় ভারতীয় রাজনীতির একচ্ছত্র অধিপত্য ছিল, তাদের পতনও শুরু হয়েছিল ঠিক এভাবেই। তৃণমূল কর্মীদের অবহেলা, আঞ্চলিক নেতাদের কণ্ঠরোধ, কেন্দ্রীয় হাইকমান্ডের একতরফা সিদ্ধান্ত, এগুলোই ধীরে ধীরে কংগ্রেসকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছিল। আর তার ফলাফল, রাজ্যের পর রাজ্য হারানো, জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারানো। বিজেপিকে সেই একই পথে হাঁটছে? লক্ষণগুলো তো তাই বলছে। স্বজন পোষণ, গোষ্ঠীবাজি, কর্মীদের অবমাননা, কেন্দ্রীয় নেতৃত্বের অহংকার, এগুলো হুবহু সেই পুরনো কংগ্রেসি রোগের লক্ষণ, শুধু রোগের নাম বদলেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রাক্তন জাতীয় মুখপাত্র পুনাওয়ালের মতো ব্যক্তিও দলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। যিনি একসময় টেলিভিশনে সারাদিন দলের পক্ষে সওয়াল করতেন, তিনি আজ দলের বিরুদ্ধে কথা বলছেন। এটা যদি ভেতরের পচনের প্রমাণ না হয়, তাহলে কি হয়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছত্তিশগড়ের এই ঘটনা একটা ডমিনো ইফেক্ট তৈরি করতে পারে। যখন একটা রাজ্যে এরকম প্রকাশ্য বিদ্রোহ সফল হয়, তখন অন্যান্য রাজ্যের অসন্তুষ্ট কর্মীরাও সাহস পান। রাজস্থানে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, যেখানে যেখানে বিজেপির অভ্যন্তরে চাপা ক্ষোভ জমা আছে, সেখানে সেখানে এই ছত্তিশগড়ের ঘটনা একটা স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে। ছত্তিশগড়কে বিজেপির ভবিষ্যতের আয়না? এই ভাঙনের ঢেউ কি সত্যি অন্য রাজ্যেও পৌঁছাবে, নাকি কেন্দ্রীয় নেতৃত্ব সময় থাকতে জেগে উঠবে? উত্তর আপনার কাছে। আপনার অভিজ্ঞতা, আপনার পর্যবেক্ষণ, সেটা আমাদের জানান কমেন্টে। এই ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে থাকে, শেয়ার করুন, কারণ এই সত্যগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। আমরা ফিরবো আবার নতুন তথ্যে, নতুন বিশ্লেষণে। ততদিন জেগে থাকুন, প্রশ্ন করুন, ভাবুন।